1979 সালে ইসলামিক বিপ্লবের মধ্যে দিয়ে ইরানের রাজতন্ত্রের পতন ঘটে। এই ঘটনাটাকে ইরানের রাজনৈতিক ইতিহাসে মোড় বদলকারী ঘটনা হিসাবে আমরা সকলে জানি। কিন্তু এর 26 বছর আগে ঘটা আরেক ঘটনা, যেটি হচ্ছে অপারেশন এজেক্স। যে অপারেশনের মধ্য দিয়ে মাত্র 4 দিনের মাধ্যমে ইরানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মোসাদ্দেকের পতন ঘটে এবং ইরানের রাজনৈতিক ইতিহাসে এক শুরু হয় কলঙ্কিত অধ্যায়। আজকের এই ভিডিওতে আলোচনা করব অপারেশন এজেক্স কি এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা MI6 কেন এই অপারেশন চালায় এবং এই অপারেশনের সাথে 1979 সালে ঘটে যাওয়া ইসলামী বিপ্লবের সম্পর্কটা কোথায়। মধ্যপ্রাচ্যের প্রথম সবচেয়ে বাণিজ্যিক বড় তেল আবিষ্কৃত হয় তৎকালীন ফারস্যে অর্থাৎ আজকের ইরানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফারস্যে অর্থাৎ আজকের ইরানে অনেকগুলা তেলের খনি আবিষ্কৃত হয়, যা ইরানের প্রধান সম্পদ হিসেবে দাঁড়ায়। এইসব তেলের খনি আবিষ্কারের মূলে ছিল ব্রিটেনের বিভিন্ন কোম্পানি, যার কারণে এইসব তেলের কোম্পানির বা তেলের খনির মালিকানা ছিল ব্রিটিশদের হাতে এবং তারা এইসব তেলগুলো সংস্থায় কিনে তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করত এবং বিভিন্ন দিকে বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি করে তাদের অর্থনীতি সমৃদ্ধ করত। অন্যদিকে ইরানের শাহ বংশ অর্থাৎ যারা রাজা ছিল তারা ব্রিটিশদের থেকে অল্প পরিমাণ সুবিধা পেত এবং এই শাহরা বিলাসী জীবন যাপন করত। অন্যদিকে এই তেলের কোনো লাভ্যাংশ ইরানের সাধারণ নাগরিকরা পেত না। সেই সুযোগে ব্রিটিশরা তাদের এই তেলের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ করে এবং তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এবং বাইরের রাষ্ট্রে রপ্তানি করে তারা অনেক লাভবান হতো। 1951 সালে ইরানের 35তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মোসাদ্দেক। এর আগেও 2 বার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করায় রাজনৈতিক অঙ্গনে তার বেশ সুনাম ছিল এবং পরিচিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম কাজ হিসাবে এই ইরানের তেল খনিগুলোকে জাতীয়করণ করেন। এই তেলের খনিগুলোকে জাতীয়করণের মাধ্যমে ব্রিটিশদের একচেটিয়া নিয়ন্ত্রণ হারায়, যার কারণে স্বভাবত এই ব্রিটিশরা তার প্রতি ক্ষুব্ধ হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য তেল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক সেই সময়ে যখন এই ব্রিটিশরা তাদের তেলের উপর নিয়ন্ত্রণ হারায়, সম্ভবত তারা এই মোসাদ্দেকের উপর অনেক বেশি ক্ষুব্ধ হন এবং যার কারণে তারা এই মোসাদ্দেককে পতনের জন্য পরিকল্পনা গড়তে থাকেন। কিন্তু সেই সময়ে জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভাব ঘটে মোহাম্মদ মোসাদ্দেকের। তিনি এই শাহদের বিলাসী জীবন যাপনের বিরোধিতা করেন এবং সেসব নিয়ে জনমত তৈরি করার চেষ্টা করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন যদি তিনি নির্বাচিত হন তিনি এই তেল সম্পদকে জাতীয়করণ করবে। তেলের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিটেন তাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য সহযোগিতা কামনা করে। কিন্তু ওই সময়টাতে চলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্নায়ুযুদ্ধ। মোহাম্মদ মোসাদ্দেক কমিউনিস্ট না হলেও তখন ফরিদ বাজারে প্রচলিত ছিল মোহাম্মদ মোসাদ্দেক কমিউনিস্ট সাপোর্ট করত, যার কারণে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয় যে যদি এই মোসাদ্দেককে এই পদ থেকে হাঁটানো না হয় তাহলে ইরান সোভিয়েত ইউনিয়ন ব্লকে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র CIA এবং ব্রিটেনের MI6 মিলে এই যে মোসাদ্দেককে হাঁটানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ইরানের বিভিন্ন মসজিদ এবং ধর্মীয় নেতাদের বাসভবনে বোমা হামলা করে তার দায়ভার মোসাদ্দেকের উপর দেওয়া হয় এবং বিভিন্ন জাতীয় পত্রিকাকে অর্থায়ন করে CIA এটা প্রচার করতে চায় যে মোসাদ্দেক কমিউনিস্ট সাপোর্ট করেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে অর্থায়ন করে। মূলত শাহ বংশের সাথে মোহাম্মদ মোসাদ্দেকের যে দ্বন্দ্ব ছিল সেটাকে পুঁজি করে CIA এই পরিকল্পনা সাজিয়েছিল। একদিকে সরকারের বিভিন্ন প্রশাসনিক লোক এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাকে অর্থায়ন করে তাদের পক্ষে নিয়ে আসে CIA এবং অন্যদিকে শাহ বংশের সমর্থকদের টাকা দিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে আনা হয় এবং বলা হয় তাকে তেহরান সহ বিভিন্ন বড় বড় শহরগুলোকে অবরোধ করা হয় এবং শাহ বংশের সমর্থকদের সাথে মোসাদ্দেক সরকারের সমর্থকের সাথে সংঘর্ষ হয়।
বলা হয়ে থাকে এই অভ্যুত্থান সফল করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রায় $1 মিলিয়ন খরচ করছিলেন। 1953 সালের 15 আগস্ট তারা প্রথম এই অভ্যুত্থান করতে চেষ্টা করে। রাজবংশের সমর্থিত সেনাবাহিনী মোসাদ্দেককে আটক করতে গেলে মোসাদ্দেক সমর্থিত সেনাবাহিনীরা তাদের এই লোকগুলোকে আটক করে ফেলে। প্রথম এই অভ্যুত্থান বিফলে যায়, যার কারণে শাহ বংশের শাহ বাগদাদে স্ত্রীসহ পালিয়ে যান। কিন্তু সিআইরা থেমে নাই। তারা 1953 সালের 19 আগস্ট আবার অভ্যুত্থানের চেষ্টা করেন। সেদিন বিক্ষুব্ধ জনতারা অনেক সংঘর্ষে লিপ্ত হন। বলা হয়ে থাকে প্রায় 200 থেকে 300 লোক এই সংঘর্ষে নিহত হন। 19 আগস্ট সেদিনে রেজা শাহ এক বিশেষ ক্ষমতা বলে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে বহিষ্কার করেন এবং অন্যদিকে সামরিক জেনারেল জাহিদি নতুন প্রধানমন্ত্রী হওয়ার আশায় রেজা শাহকে সহযোগিতা করেন এবং প্রধানমন্ত্রী মোসাদ্দেককে আটক করেন। ঠিক এইভাবেই ইরানের রাজনৈতিক ইতিহাসে জনপ্রিয় জাতীয়তাবাদী এই প্রধানমন্ত্রীর পতন ঘটে। জাতীয়তাবাদী নেতা মোসাদ্দেকের পতনের মধ্যে দিয়ে আবার ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত শাহ বংশরা ক্ষমতায় চলে আসে। তারা ক্ষমতায় আসার পর আবার এই তেলের নিয়ন্ত্রণ চলে যায় পশ্চিমাদের হাতে। এই শাহ বংশরা কিছু সুযোগ সুবিধার আশায় তারা যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের স্বার্থ রক্ষায় কাজ করেছিল। তারা এমন সব আইন পাশ করছিল যেগুলো সংস্কৃতি পশ্চিমা দাসের এবং সেই সব আইনগুলো পশ্চিমা দাসের, যেগুলো সাধারণ জনগণ মনক্ষুণ্ণ হয়েছিল। শাহ বংশের এইসব কর্মকাণ্ড নিয়ে যারা বিরোধিতা করত তাদেরকে এই শাহ বংশের অনুগত কুখ্যাত শাবাক বাহিনী দ্বারা হয়রানি এবং নির্যাতন করা হতো। এবং সর্বশেষ যে শিয়াদের ধর্মগুরু রুহুল্লাহ খুমেনি এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কটু সমালোচনা করেন এবং দীর্ঘ 26 বছর পর তারা ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে এবং রাজতন্ত্রের এই পতন ঘটায় এবং ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।